গেছে, খেলার মাঠ হারিয়ে গেছে, আর ছোট ছোট চোখগুলো আটকা পড়ে আছে মোবাইলের স্ক্রিনে। আর যত খেলার মাঠ হারাচ্ছে ততই বাড়ছে কিন্তু মায়োপিয়া। মায়োপিয়া কি ক্ষতি করতে পারে, এই সব প্রসঙ্গে আমরা আসব। আস্তে আস্তে দূরের আকাশ, গাছপালা, এমনকি ব্ল্যাকবোর্ড সব কিছুই ঝাপসা হয়ে যাচ্ছে আমাদের অজান্তেই। আর আমরা মায়োপিয়া নিয়ে যে এত ভাবনা চিন্তা করছি, সেটার কিন্তু একটাই কারণ, আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ, তাদের আকাশটা আরও একটু ছোট করে দিচ্ছি না তো? আবার দেখুন, সকালবেলা ঘুম থেকে ওই অ্যালার্ম বাজার পর থেকে উঠার পর আমরা সারাদিন কিন্তু ল্যাপটপে চোখ আটকে বসে থাকি। কোথাও একটা ছোটাছুটি, ল্যাপটপে স্কিল, মোবাইল সব কিছু নিয়ে আমরা যেন পাগল হয়ে যাই। তাই আজকে আমরা আলোচনা করব ক্ষীণ দৃষ্টি এবং মায়োপিয়া নিয়ে। আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট চক্ষু রোগ এবং রেটিনা বিশেষজ্ঞ ডক্টর অনিরুদ্ধ মাইতি। নমস্কার স্যার, দূরদর্শনে আপনাকে স্বাগত জানাই। এবং রয়েছেন বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ এবং শিশু চক্ষুরোগ বিশেষজ্ঞ ডক্টর অনিতা রয়। আপনাকে স্বাগত জানাই, নমস্কার। এবং অবশ্যই আছেন আমার দর্শক বন্ধুরা, আপনাদের জিজ্ঞাসা, আপনাদের প্রশ্ন আমাদের কাছে রাখতেই পারেন, স্ক্রিনে যাওয়া নম্বরে আমাদের ফোন করুন। প্রথমেই ডক্টর রয় আসছে আপনার কাছে, যে কথাটা সাধারণ মানুষের মুখে মুখে ঘোরে যে চোখের পাওয়ার হয়েছে, বাচ্চাদের হচ্ছে, বড়দের হচ্ছে, চোখের পাওয়ার বলতে আমরা ঠিক কি বুঝি এবং কত রকমের চোখের পাওয়ার হতে পারে? দেখুন, আমাদের সবার চোখেই কিছু না কিছু একটা পাওয়ার থাকে। কারো দরকার হয়, কারো সেটা দরকার হয় না। খুব সহজভাবে দেখতে গেলে আমরা ডিভাইড করতে পারি বা বলতে পারি যে চোখের পাওয়ার 4 ধরনের হয়। একটা ছবি দিয়ে সেটা বোঝালে বেশি ভালো হবে। যেরকম একটা হচ্ছে গিয়ে নর্মাল চোখ, যেখানের মধ্যে দেখতে পাবেন যে সব কিছু খুব পরিষ্কার দেখা যাচ্ছে। নেক্সট হচ্ছে গিয়ে তারপরে আসছে মায়োপিয়া বা মাইনাসের পাওয়ার যাদের থাকে। সেখানে কি হচ্ছে, লোকেরা কাছেরটা দেখতে পাচ্ছেন, দেখুন কাছের ছবিটা পরিষ্কার, দূরেরটা কিন্তু একটু ঝাপসা লাগছে। তারপরে আসছে হাইপারমেট্রোপিয়া বা প্লাসের পাওয়ার যাদের থাকে, যেখানে দূরের ছবিটা দেখতে পাচ্ছে ঠিকই, কিন্তু কাছেরটা আবার সে স্পষ্ট দেখতে পাচ্ছে না। আর আরেকটা হচ্ছে অ্যাস্টিগম্যাটিজম, যেখানে দূরের কাছে দুটো ছবির মধ্যেই কিছু না কিছু যেমন একটু আঁকা বাঁকা থাকছে বা কিছু একটু স্পষ্ট থাকছে না কিছু কিছু জায়গা। এই ধরনের একটা খুব সহজভাবে বলতে গেলে এরকম 4 ধরনের চোখে পাওয়ার থাকে। বেশ, আমরা সব রকমই শুনলাম। ডক্টর মাইতি আসছে আপনার কাছে, আপনি যেহেতু রেটিনা বিশেষজ্ঞ, একটু জেনে নেব যে এই মায়োপিয়া বা হাই মাইনাস বা মাইনাস পাওয়ার যেটাকে আমরা বলি, সেটা হলে রেটিনার কি কি সমস্যা হতে পারে এবং কোনো ক্ষতি হতে পারে কি আদেও? মায়োপিয়াতে রেটিনাতে না অনেক ধরনের ফিচার্স হয়, অনেক ধরনের সিমটমস হয় এবং আমরা যদি চেক আপ করি, আইদার আমরা কিছু ডিজেনারেশন দেখতে পারি, ক্ষয় দেখতে পারি, সেটা মাঝখানটায় হতে পারে, আবার সেটা সাইডে হতে পারে, পেরিফেরিতে হতে পারে। আর সেই যে ডিজেনারেশন আমরা পেরিফেরাল ডিজেনারেশন বলি বা সেন্ট্রাল ডিজেনারেশন যেটা বলি, সেটা গ্র্যাজুয়ালি কিন্তু বেড়ে রেটিনাল ডিট্যাচমেন্টও হতে পারে। তো আমাদের যেটা পিরিয়ডিক চেক আপ, মাঝে মাঝে চেক আপের থ্রু দিয়ে আমাদের এইগুলোকে ধরতে হবে। আচ্ছা ডক্টর রয়, আপনার কি মনে হয় যে শিশুদের মধ্যে কি মায়োপিয়া বাড়ার সম্ভাবনা বেড়ে গেছে? মানে এই কারণটা কি, এবং ইদানিংকারেই কি এটা বেড়েছে নাকি আগেও বাচ্চাদের মধ্যে চোখের পাওয়ারের সমস্যা ছিল? দেখুন, বাচ্চাদের মধ্যে চোখের পাওয়ারের সমস্যাটা আগেও ছিল, হ্যাঁ ইদানিং জিনিসটা বেশি বেড়েছে। স্পেশালি যেটা আমরা দেখতে পাচ্ছি কোভিডের পর থেকে সেটা অনেকটাই বেড়ে গেছে। তার একটা প্রধান কারণ হচ্ছে সবাই আজকাল মোবাইলে আসক্ত হয়ে গেছে। সেটা স্কুলের পড়াশোনায় বলুন কি খেলাধুলোর জন্য গেম খেলায় বলুন, সব কিছু কিন্তু সেই মুঠোফোন বা মোবাইল, এটাই ওদের জগৎ হয়ে গেছে। ফলে মায়োপিয়া বা মাইনাসের পাওয়ার যেটা আমরা বলি, সেটা কিন্তু বেসিক্যালি বাড়ে যখন একটা বাচ্চা ম্যাক্সিমাম টাইম যখন সে জেগে আছে, কাছের কাজ সব থেকে বেশি করছে। মোবাইলটা খুবই কাছের কাজ, একদম হাতের কাছে নিয়ে একটা খুব শর্ট ডিস্টেন্সে, মানে খুব কাছে থেকে সে দেখছে। ফলে চোখের যে লেন্থটা আছে সেটা বাড়তে থাকে। আর মায়োপিয়ার মেইন জিনিসই হচ্ছে চোখের পাওয়ারটা বাড়ে, কারণ চোখের লেন্থটা বাড়তে থাকে। যত বেশি কাছের কাজ করবে তত বাড়বে। আর এখন যেহেতু যেটা আপনি আগেই শুরুতেই বললেন, মাঠ ঘাট সব কমে গেছে, সবাই বাড়িতে বন্দি আর সবাই সেই মোবাইল দেখছে, টিভি দেখছে,
সেই কারণেই পাওয়ারটা বেশি বাড়ছে আজকাল বাচ্চাদের মধ্যে। আচ্ছা ডক্টর মাইতি, আপনি যে ডক্টর রয় বললেন পাওয়ার বাড়ছে, এই পাওয়ার বাড়া কতটা বেশি বাড়াকে আমরা ভয়ের চোখে দেখব, বা হাই মায়োপিয়া বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, পাওয়ারটা না আমরা 3টে ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে মাইল্ড টু মডারেট মায়োপিয়া, যেখানে আমাদের 6 ডায়োপ্টারের মধ্যে মানে -6 এর মধ্যে পাওয়ারটা থাকবে। আমরা যখন 6 ডায়োপ্টারের বেশি হবে সেটাকে আমরা তখন বলবো হাই মায়োপিয়া। আবার যখন 10 ডায়োপ্টারের বেশি বাড়বে তখন আমরা বলবো এক্সট্রিম মায়োপিয়া। এগুলোর কিছু গুরুত্ব আছে, মানে এগুলো কিছু সিগনিফিকেন্স আছে। যেমন হাই মায়োপিয়া যাদের মানে 6 ডায়োপ্টারের বেশি যাদের, তাদের কিন্তু রিস্ক ফ্যাক্টরসগুলো অনেকটা বেশি। তাদের পেরিফেরাল ডিজেনারেশন যেটা আমরা বলছিলাম বা রেটিনাল ডিট্যাচমেন্ট বলছিলাম, সেটা কিন্তু অনেক বেশি চান্স কম্পেয়ার টু দ্য লো মায়োপিয়া, মানে নর্মাল বা মডারেট মায়োপিয়া। আমার মনে হয় আমরা কিছু যদি ছবি দেখি তাহলে বোধহয় একটু বুঝতেও সুবিধা হবে। ডিজেনারেশনের মধ্যে সব থেকে যেটা খুব কমন সেটাকে বলা হয়েছে ল্যাটিস ডিজেনারেশন। আমরা ছবিটা দেখতে পাচ্ছি যে একটা হোয়াইট লাইন চলে গেছে, সেটা খুব কমন ফাইন্ডিংস। অনেক ধরনের ডিজেনারেশন আছে, কিছু ডিজেনারেশন আমাদের ট্রিট করতে হয়, কিছু ডিজেনারেশন আমাদের অবজার্ভ করলেই চলে। ল্যাটিস এমন একটা জিনিস যেটা আমরা অনেক খুব কমনলি মায়োপিক পেশেন্টদের পেয়ে থাকি। এবার সব সময় যে আমাদের এই ল্যাটিস থাকলে আমাদের ট্রিট করতে হবে সেরকম নয়, আমরা সেটার মধ্যে পরে যাচ্ছি। আরও কিছু কিছু ডিজেনারেশন যেগুলো আমরা মাঝে মাঝে অবজার্ভ করি বা ফ্যামিলি হিস্ট্রি থাকলে সেখানে আমরা ট্রিটমেন্টটা করি। আর আমাদের চোখের ভিতরে না একটা জেলি ধরনের জিনিস থাকে, সেটা মায়োপিক যে পপুলেশন সেখানে সেই জেলিটা লিকুইফাই করে যায় তাড়াতাড়ি, এবং তাতে কি হয় রেটিনাতে টান দিয়ে একটা রেটিনাল টিয়ার আসে। আমি একটা বোধহয় ছবি দেখালে বোঝা যাবে রেটিনাল টিয়ারটা। এই যে এই ছবিটায় দেখুন রেটিনাল টিয়ারটা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে, তার সঙ্গে রেটিনাল ডিট্যাচমেন্ট হয়েছে। তো আমরা একটা অ্যারোর সাহায্যে দেখে নেব, কার্সারের সাহায্যে বুঝে নেব কোন জায়গাটায় রেটিনাটা ছিঁড়ে গেছে। মাঝখানটায় যে অংশটা, দ্যাট ইজ দ্য, আমি কার্সারটা ঠিক আসছে। নেক্সট যেটা হচ্ছে যে আমরা আলোচনা করছি যে ল্যাটিস থাকলেই কি আমরা ট্রিটমেন্ট করব, তো সেরকম ব্যাপারটা নয়। সিমটোম্যাটিক পেশেন্ট বলতে যার চোখের সামনে কিছু ভেসে বেড়াচ্ছে বা আলোর ঝলকানি হচ্ছে, আমরা একটা ফ্ল্যাশেস অফ লাইট বলি, আর বিদ্যুৎ চোখ বা তার অন্য চোখে রেটিনাল ডিট্যাচমেন্ট হয়েছিল, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের লেজারটা করতে হবে। অবশ্যই আরো ডিটেইলসে আমরা শুনবো লেজারের সম্বন্ধে। ডক্টর রায়, আসছে আপনার কাছে। শিশুদের ক্ষেত্রে যদি আপনি আমাদের বলেন যে শিশুরা কি ধরনের সিমটমস নিয়ে আপনার কাছে আসে এবং সেক্ষেত্রে কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা আপনি করেন? দেখুন, সবার আগে যেটা কমপ্লেন নিয়ে ম্যাক্সিমাম বাবা মায়েরা বাচ্চাদের নিয়ে আসে সেটা হচ্ছে গিয়ে যে স্কুলে বোর্ড দেখতে প্রবলেম হচ্ছে। স্পেসিফিক্যালি মানে সেক্ষেত্রে বলতে পারেন যে টিচার স্কুলের একজন ভীষণ ইম্পর্টেন্ট পার্ট প্লে করেন এই জায়গায়, কারণ তিনি আজকালকার দিনে ম্যাক্সিমাম টাইমই তো বাচ্চারা স্কুলের মধ্যে থাকছে, তো সেখানে টিচার কিন্তু সবার আগে নোটিস করে কোন বাচ্চা কম দেখতে পাচ্ছে। সিমটম এটাই থাকে যে পেছনে বসলে সে ব্ল্যাকবোর্ড দেখতে পাচ্ছে না, বা আরও কিছু কমপ্লেন থাকছে যেরকম মাথা ব্যথা হওয়া, চোখে ব্যথা হচ্ছে, বা অনেক সময় মা বাবারা এসে বলবে যে টিভি দেখতে দেখতে বাচ্চাটা খুব কাছে চলে যাচ্ছে টিভিটা দেখতে, এই ধরনের সিমটম থাকে। বা চোখ পড়তে গেলে একটু পরেই ডাক্তারবাবু চোখ থেকে জল পড়ছে পড়াশোনা করতে করতে, বা চোখটা লাল হয়ে যাচ্ছে, ব্যথা করছে। আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু বাচ্চা এসে কমপ্লেন করে মা বাবারা যে চোখটা ট্যাড়া হয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও দেখা যায় যে পাওয়ার আছে চোখের মধ্যে। আর এছাড়াও কিছু ক্ষেত্রে কোনো সিমটমই থাকবে না, সেক্ষেত্রেও বাচ্চার পাওয়ার থাকতে পারে। তো সে কারণে আমরা বলি যে যে কোনো বাচ্চাকে ফার্স্ট চেক আপ ইজ মানে সব থেকে জরুরি। প্রি স্কুল এজ বলি আমরা, মানে স্কুলে ঠিক যাওয়ার আগের যে বয়সটা, তখন একবার চোখের ডাক্তারের কাছে এসে একবার চোখ পরীক্ষা করাটা খুব জরুরি। কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা কোনো ছবি বা ভিডিওর সাহায্যে যদি আমরা একটু দেখে নিতে পারি তাহলে দর্শকদের বুঝতে একটু সুবিধে হবে।
সবার আগে তো আমরা যেটা করি, আমরা রিফ্র্যাকশন করি বাচ্চাদের, মানে চোখের পাওয়ার টেস্ট করা হয়। সেটা বিভিন্ন রকমের ড্রপ দিয়ে চোখের মধ্যে আমাদেরকে পাওয়ার টেস্টটা করতে হয়। বিভিন্ন বয়সে দৃষ্টিশক্তি দেখার জন্য বিভিন্ন রকমের চার্টস আছে, যেটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড। সেই চার্ট অনুযায়ী আমরা দেখি যে একটা বাচ্চা কতখানি দেখতে পাচ্ছে, আর সে পাওয়ার দেওয়ার পরে তারপরে কতখানি ইমপ্রুভমেন্ট বা ভালো আরও কতখানি সে দেখতে পাচ্ছে। তারপরে এক্সামিনেশন মানে পরীক্ষা করার জন্য আমাদের যেটা দেখতে হয় সেটা হচ্ছে চোখের রেটিনাটা ঠিকঠাক আছে কিনা। সেক্ষেত্রে ইনডাইরেক্ট অপথ্যালমোস্কোপি বলে একটা আছে, যেটা দিয়ে আমরা বাচ্চাদের রেটিনা, যেটা স্যারও বলছিলেন, হ্যাঁ একটা ভিডিও যদি দেখানো যায় বা ছবি দেখানো যায় তাহলে আরো ভালো বোঝা যাবে। এইটা দেখুন, এই ছবিটা যেরকম দেখা যাচ্ছে, একটা বাচ্চাকে আমরা রেটিনা দেখছি, এটাকে বলা হয় ইনডাইরেক্ট অপথ্যালমোস্কোপি, যেখানে আমরা শুধু মধ্যেখানে রেটিনা নয়, আশেপাশের রেটিনাটাও দেখতে পাই। কেননা মায়োপিয়া বা মাইনাসের পাওয়ারে, যেটা স্যারও বলছিলেন যে মাইনাসের পাওয়ারের যে সাইডের রেটিনাটা থাকে সেটা খুব পাতলা হয়ে যায়। পাতলা হলে পরে সেটা ছিঁড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেটা এভরি 6 মান্থ বলি আমরা, প্রত্যেক 6 মাস অন্তর অন্তর এসে বাচ্চাদের দেখানো উচিত, চেক আপ করা উচিত। আচ্ছা, বড়দের বা আপনি এইটা রিলেটেড আমি একটা কথা অ্যাড করব। মাইনাস পাওয়ার যাদের থাকে তাদের একটা এই ধারণাটা থাকে না যে একটা রেটিনা স্পেশালিস্টে দেখানোর দরকার আছে। অনেক সময় ডাইরেক্টলি আমরা পাই পেশেন্ট এসছে রেটিনাল ডিট্যাচমেন্ট নিয়ে, তার আগে কোনোদিন রেটিনা চেক আপ হয়নি। তাদের কথা হচ্ছে যে আমরা তো বছরে 6 মাস অন্তর অন্তর চশমা চেঞ্জ করেছি, আমরা অপটোমেট্রিস্টের কাছে গেছি। তো এই ধারণাটা বোধহয় একটু চেঞ্জ করা দরকার আছে। কোনো অপথ্যালমোলজিস্ট বা রেটিনা স্পেশালিস্টের একটা চেক আপের খুব প্রয়োজন আছে। তার কারণ হচ্ছে আমরা না অনেক আগে থেকেই এই যে ফাইন্ডিংসগুলো আমরা বলছিলাম, ডিজেনারেটিভ চেঞ্জেস যেগুলো রেটিনাতে হয় মায়োপিয়ার জন্য, এটা যদি আমরা এটা ধরা পড়ে তাহলে আমরা কিন্তু তার ট্রিটমেন্ট করতে পারি এবং সেটা রেটিনাল ডিট্যাচমেন্ট অবধি যাবে না আর কি। সেটা যেটা ডক্টর রায় বলেন, অনেক সময় কোনো রকম উপসর্গ না নিয়ে, কোনো সিমটমস না নিয়ে সেটা আরো ভয়ঙ্কর। আচ্ছা, বড়দেরও কি রেটিনা দেখার কোনো পদ্ধতি আছে ডক্টর মাইতি? যেরকম ডক্টর রায় বললেন, সিমিলারলি আমরা কিন্তু ইনডাইরেক্ট অপথ্যালমোস্কোপ ইজ দ্য বেসিক টুল, মানে ওইটা দিয়েই আমাদের রেটিনাটা দেখতে হবে এবং তার পেরিফেরিটা খুব মানে ভালোভাবে চেক আপ করে নিতে হবে। কোনো ভিডিও বা ছবির সাহায্যে আমরা একটু দেখে নিই। বেশ, এরপরে আমরা আসবো যে শিশুদের আর কি ধরনের চোখের টেস্ট করা যেতে পারে। কোনো মনির চোখের কর্নিয়ার টেস্ট কোনো হয় কিনা, বা অন্যান্য চোখের সাইজটা কত বড় সেটা আমরা বুঝবো কি করে, সেই টেস্টগুলো কি করা হয় ডক্টর রায়? দেখুন, মায়োপিয়া বা মাইনাসের পাওয়ার যেটা থাকে সেটা যখন একটা বাচ্চার মধ্যে আমরা পাই, তখন কিছু বেসিক টেস্ট আছে যেগুলো আমাদেরকে করে রাখতে হয়। আর সেটা আমরা অনেক সময় 6 মাস পর বা বছরে একবার তো করতেই হয়। তার মধ্যে সবার আগে হচ্ছে গিয়ে চোখের এক্সিয়াল লেন্থ বলে একটা কথা থাকে। হ্যাঁ, আমি একটা ভিডিও দেখাচ্ছি। এক্সিয়াল লেন্থ হচ্ছে গিয়ে যে চোখের কতখানি, আমাদের চোখটা কতখানি লম্বা আছে। কারণ মায়োপিয়ার, যেটা আগেও বলেছি, বেসিক কারণ হচ্ছে কারণ চোখের যেটা দৈর্ঘ্যটা আছে ওটা বাড়ছে। তো ওইখানে আমাদের একটা আইওএল মাস্টার বলে একটা মেশিন থাকে, যেখানে আমরা দেখতে পারি যে চোখের এক্সিয়াল লেন্থটা কতখানি বাড়ছে। এছাড়াও আছে, সাপোজ আমাদের যেটা রেটিনা আছে, রেটিনার মধ্যে ম্যাকুলাটা যেটা থাকে, যেটা আমরা মধ্যেখানে রেটিনা থাকে, যেখান দিয়ে আমরা দেখতে সাহায্য পাই, সেই জায়গায় কোনো কিছু প্রবলেম আছে কিনা। আর কর্নিয়াটা দেখাও জরুরি, কারণ অনেক সময় শুধু তো প্লেন মায়োপিয়া থাকে না বাচ্চাদের, মায়োপিয়া বা মাইনাসের পাওয়ারের সঙ্গে অনেক সময় মিক্সড পাওয়ার এক ধরনের থাকে। সেই ক্ষেত্রে আমরা কালো মণি বা কর্নিয়া সেটা ঠিকঠাক আছে কিনা, সেটা কোথাও পাতলা হয়ে যাচ্ছে কিনা, সেটা দেখারও একটা পদ্ধতি আছে, যেটাকে আমরা বলি প্যান্টাক্যাম বা অর্ব স্ক্যান, সেটা করেও দেখা যায়। তো এই 3-4টে বেসিক টেস্ট আছে যখন একটা বাচ্চা মাইনাসের পাওয়ার আমরা পাচ্ছি, তার মধ্যে এগুলো টেস্ট করে নেওয়া খুবই জরুরি।
বেশ, আসছি ডক্টর মাইতি, আপনি এই প্রসঙ্গে যদি আরো কিছু বলতে চান, নয়তো আমরা জেনে নেব যে রেটিনায় আর কি কি ধরনের ভয়ঙ্কর সমস্যা হতে পারে, এবং রেটিনার সাথে লেজারের, সাধারণ মানুষ লেজার শব্দটা কিন্তু খুব ভালো করে বোঝেন, কিন্তু ডিটেলসটা জানেন না, লেজার কি জিনিস, কতটা ভয়ের কারণ হতে পারে, লেজারের জন্য অ্যাডমিশন মানে হাসপাতালে ভর্তি হতে হয় কিনা, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো সাইড এফেক্ট আছে কিনা, লেজার সম্বন্ধে আপনি আমাদের একটু যদি বলেন। আমার মনে হয় আমরা আগে না একটা ভিডিও দেখে নিই লেজারটা, কারণ লেজার সম্বন্ধে একটু না ভুল ধারণা আছে লোকজনের, কারণ লেজার মানেই লোকে বোঝে বোধহয় সেটা পাওয়ার কারেকশনের ল্যাসিক লেজার, সেটা সবসময় নয়। আমরা যে লেজারটা এখন আলোচনা করছি এটা হচ্ছে যে রেটিনাল ডিট্যাচমেন্টটাকে আটকানোর জন্য যে লেজারটা করছি, এবং সেটার জন্য ভর্তি হতে হয় না। ইট ইজ অ্যান আউটডোর প্রসিডিয়ার। আমরা আউটডোরে যেরকম পেশেন্ট যেরকম আমাদের কাছে আসে সেইভাবেই কিন্তু লেজারটা করা হয়, এবং সেটার কোনো অ্যাজ সাচ কোনো সাইড এফেক্ট কিন্তু নেই। কিন্তু না করলে এটার কিন্তু ইট ক্যান ওই ডিজেনারেশন থেকে ডিট্যাচমেন্টে প্রোগ্রেস করতে পারে। আমরা একটা ছোট ভিডিও দেখছি যেটাতেই আমরা একটু আইডিয়া পেয়ে যাবো যে লেজারটা কীরকম হয়। এটা হচ্ছে আমরা স্লিট ল্যাম্পের মাধ্যমে লেজারটা করছি, বসে বসেই লেজারটা হচ্ছে। আরেকটা পদ্ধতি আছে যে পেশেন্ট শুয়ে থাকবে, আমরা এলআইও দিয়ে লেজার করব। তো এটা অ্যাবসলিউটলি আউটডোর প্রসিডিয়ার। করার পরে করার সময় একটা টিংলিং সেন্সেশন হয়, কারো পেন হয় কারো পেন হয় না, এবং তারপরে সে বাড়িতে গিয়ে যেরকম নর্মাল লাইফ লিড করে সেরকমই করবে, তার জন্য কোনো স্পেসিফিক কোনো রেস্ট্রিকশন লাগে না। তো ইট ইজ এ নর্মাল রুটিন প্রসিডিয়ার, এবং যেটা প্রয়োজন হলে এটা করে নেওয়ার দরকার আছে, এবং পরবর্তীকালে আমরা একটা বড় প্রবলেমের থেকে বাঁচতে পারবো। কারণ অনেকেই এত কনফিউজ থাকে, উনি বললেন লেজার করতে হবে, কিন্তু উনি আরও কনফিউজড হয়ে আরও 3-4 জায়গায় গেল, বাই দ্যাট টাইম ওটা কিন্তু ডিজিজটা আরও প্রোগ্রেস করে যায়। তো সেইটা আমার মনে হয় এই ধারণাটা ঠিক নয় যে এটা একটা অপারেশন, ইট ইজ অ্যাবসলিউটলি অ্যান আউটডোর প্রসিডিয়ার, এবং দরকার হলে এটা ডেফিনেটলি মানে করে নেওয়া উচিত, তাহলে আমরা একটা বড় ধরনের প্রবলেম থেকে বাঁচতে পারবো। বেশ, এবার আসি বাচ্চাদের কাছে ডক্টর রয়, যে শিশুদের ক্ষেত্রে কি কি ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে, এবং একটা কথা আজকাল মুখে মুখে ঘোরে যে মায়োপিয়া কন্ট্রোল প্রোগ্রাম, ওটাকে নাকি আটকানো সম্ভব। এই জিনিসগুলো সম্বন্ধে একটু যদি দর্শক বন্ধুদের বুঝিয়ে বলেন। দেখুন, মায়োপিয়া বা মাইনাসের পাওয়ারের ট্রিটমেন্ট, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে গিয়ে চশমা। আমাদেরকে সবার আগে প্রপার রিফ্র্যাকশন যেটা আমরা বলি, বা চোখের পাওয়ার যেটা আছে সেটা আমাদেরকে দিতে হবে। সেটার জন্য যেটা আগেও বললাম, প্রত্যেক বয়সেরই এক বিভিন্ন রকমের ড্রপ আছে, এক একটা বয়সে এক একটা ড্রপ দিয়ে চোখের পরীক্ষা করতে হয়, ওটার বেসিসে পাওয়ারটা দেওয়া হয়। পাওয়ার দেওয়ার পরে যদি দেখা যায় যে 6 মাস অন্তর অন্তর চেক আপে রাখি আমরা বাচ্চাদেরকে, যদি দেখা যায় যে 0.5 করে বাড়ছে, বা এক বছরে বা 0.5 to 0.75 মতন বাড়ছে প্রত্যেক বছর, বা 6 মাসেও যদি সেটা হয়, তখন আরও কিছু স্পেশাল মেজার্স আছে যেটা আমরা নিতে পারি। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে মায়োপিয়ার জন্য যেটা আমরা ড্রপ আজকাল এসছে, ওটা হচ্ছে গিয়ে অ্যাট্রোপিন 0.1% ড্রপ বা অ্যাট্রোপিন 0.5% ড্রপ। একটা ছবির মাধ্যমে সেটা আমরা দেখাতে পারি। আচ্ছা, আমরা নিশ্চয়ই দেখব, তার মধ্যে আমরা আলোচনা, এই ছবিটা যদি আপনারা দেখেন, আমরা আলোচনাটাই করতে থাকি ততক্ষণ ছবিটা আসুক। ওই মায়োপিয়ার যেটা ড্রপ বলছি, এটাকে নাম হচ্ছে কি অ্যাট্রোপিন 0.1%। হ্যাঁ, আর এই যেটা দেখতে পাচ্ছেন আপনারা, আর তাছাড়াও আছে কিছু স্পেশাল রকমের গ্লাস। এটা দিয়েও যদি কন্ট্রোল না হয়, তখন কিছু স্পেশাল গ্লাস আসছে আমাদের কাছে, যেগুলোকে আমরা বলি মায়োপিয়া কন্ট্রোল গ্লাসেস। ওগুলো বিভিন্ন ধরনের থাকে, সেইগুলো, হ্যাঁ, এই ছবির সাহায্যে যেটা আপনি দেখতে পাচ্ছেন, এই বেসিক 4 ধরনের গ্লাসেস আছে। একটাকে বলা হয় ডিমস গ্লাস, একটা হল্ড গ্লাস, একটা ডট গ্লাস, আর একটা কেয়ার গ্লাস। এই গ্লাসগুলোর সাহায্যেও কিন্তু আমরা মায়োপিয়াকে কন্ট্রোল করতে পারি। একটা জিনিস মাথায় রাখবেন, অনেকে এসে বলে কি মাইনাসের পাওয়ার কি কমে যাবে? মাইনাসের পাওয়ার কিন্তু একবার আসলে সেটা কমবে না,
কারণ সেটা বাচ্চা গ্রোথের সাথে রিলেটেড আছে। বাচ্চা যেরকম বড় হচ্ছে, আপনি তো ওর বড় হওয়াকে আটকাতে পারবেন না, পাওয়ারটাকেও আপনি ঠিক আটকাতে পারবেন না। কিন্তু হ্যাঁ, যাতে পাওয়ারটা খুব বেশি না বাড়ে, যাতে খুব কন্ট্রোলের মধ্যে বাড়ে, মানে প্রত্যেক 6 মাসে আসছে বাচ্চা মানে লাফিয়ে লাফিয়ে 1-2 করে পাওয়ার যাতে না বাড়ে, 0.25 0.5ও যদি বাড়ে সেইভাবেও যদি কন্ট্রোল করা যায়, তার জন্য এই যে বললাম স্পেশাল গ্লাসেসগুলো দেওয়া, ড্রপসগুলো দেওয়া, এইগুলো মেজার্স নিতে হবে। মানে যেমন জামা কাপড়ের সাইজ, জুতোর সাইজ পাল্টাচ্ছে বাচ্চা নতুন নতুন বছরের পর বছর, কিছু ক্ষেত্রে কম্বাইন্ড থেরাপিও দিতে হয়। কিন্তু সব কিছু বলার আগে বলবো, যেটা আমরা সব বাবা মাদেরকেই বলি, যে দেখুন, মায়োপিয়ার জন্য বা মাইনাসের পাওয়ারের জন্য বা যে কোনো ধরনের চশমার জন্যই ট্রিটমেন্ট তো আছে। সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে লাইফস্টাইল মডিফিকেশন। অ্যাটলিস্ট 1 ঘন্টাও যদি না পারেন, 1/2 ঘন্টা যদি বাচ্চাটাকে আপনি বাইরে রোজ একটু খেলতে পাঠান। অনেকে বলে যে খেলার মাঠ নেই, আমি বলি ছাদে যান, ছাদে গিয়ে বাচ্চাটাকে একটু হাঁটতে বলুন, তাতেও হবে। কিন্তু দূরের কাজ যেন অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ারের জন্য, 1/2 ঘন্টার জন্যও যদি করে, এই ছোট্ট লাইফস্টাইল মডিফিকেশনটা যদি করে, তাহলে অনেক লাভ দেবে। বা বাড়ির মধ্যে কিছু এরিয়া বানান, স্ক্রিন ফ্রি জোন, বা সপ্তাহে 1 দিন কেউ মোবাইল দেখবে না, বাবা মাও যদি না দেখে বাচ্চাও কিন্তু দেখবে না। তো ওই কিছু মডিফিকেশন করে আমরা কিছুটা হলেও মাইনাসের পাওয়ারে বাড়াটাকে কন্ট্রোলে আনতে পারবো। বেশ, বাচ্চাদের ক্ষেত্রে তো শুনলাম। ডক্টর মাইতি, আসছি বড়দের ক্ষেত্রে। মায়োপিয়াতে কি কোনো ভয়াবহ ক্ষতি হতে পারে যেখানে অপারেশনেরও প্রয়োজন পড়তে পারে? সে ব্যাপারে আপনি কি বলবেন? আমার মনে হয় যে আমরা যেরকম রেটিনাল ডিট্যাচমেন্ট নিয়ে একটু আলোচনা করছেন, আমি যাব কিভাবে ট্রিটমেন্ট করি আমরা। তাছাড়াও কিন্তু কিছু কিছু ডিজেনারেশন আছে যেটা মাঝখানটা আমাদের এফেক্ট করে যায়, মায়োপিক ম্যাকুলোপ্যাথি আমরা বলি। আমরা যদি কিছু ছবি দেখি, আমাদের যদি স্ক্রিনটা শেয়ার করা হয় তাহলে আমি একটু দেখাতে পারি দর্শক। দেখো, মাঝখানটায় একটা নর্মাল রেটিনা কীরকম দেখতে হয় সেইটা যদি, এইদিকে যদি আমরা নর্মাল রেটিনাটা দেখি, তার সাইডে হচ্ছে মায়োপিক রেটিনাটা, ডিফারেন্সটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। তো এইখানে কিন্তু অনেক ধরনের ডিজেনারেশনটা মাঝখানটা এফেক্ট করে যায়। তাতে পেশেন্ট কি করে বুঝবে? পেশেন্ট কিছু একটা দেখছে, সেটা কিন্তু ট্যারা ব্যাকা দেখলো, এটা ডিস্টর্টেড ইমেজ থাকলো, বা একটা জায়গা মিসিং হয়ে গেল। তো এই যে মায়োপিক ডিজেনারেশনটা, এটা অনেক সময় একটা ব্লিডিং স্পট এসে যায় মাঝখানটায়, ল্যাকার ক্র্যাকস বলা হয়, ফস্টোফোক স্পট বলা হয়। আর আরেকটা হচ্ছে না, মায়োপিক সিএনভিএম বলি, যেখানটা মাঝখানটা একটা মেমব্রেন হয়ে যায়, সেখানে কিন্তু ড্রাস্টিক্যালি ভিশনটা অনেকটা কমে যায়। এটা যদি ডিটেক্ট করা হয় তাড়াতাড়ি, ট্রিটমেন্ট যদি আমরা তাড়াতাড়ি স্টার্ট করতে পারি, এটা কিন্তু অ্যারেস্ট করে নেওয়া যায়। আমাদের একটা ছোট ট্রিটমেন্ট, যেটা খুব কমন ট্রিটমেন্ট, যেটাকে বলি আমরা ইন্টারভিট্রিয়াল অ্যান্টিভেজেফ ইঞ্জেকশন। একটা ছোট ভিডিও আমরা দেখাচ্ছি যেখানে ইঞ্জেকশনটা আমরা কিভাবে দিই সেটা আমাদের একটু ডেমনস্ট্রেট করা হচ্ছে। তো এইটা যেটা আমরা যখন আমরা ডিটেক্ট করলাম মায়োপিক ডিজেনারেশন বা মায়োপিক সিএনভিএম, তখন আমরা ইঞ্জেকশনটা পিরিয়ডিক্যালি পরপর 3 মাস একটা করে ইঞ্জেকশন দিলাম, এবং তাতে মায়োপিক সিএনভিএমের রেজাল্টটা কিন্তু অন্যান্য যে এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন আছে তার থেকে কিন্তু একটু বেটার। তো সেন্ট্রাল পার্টটা যদি আমরা করি, মায়োপিক সিএনভিএম একটা জিনিস যেটা ভিশনটাকে অনেকটা এফেক্ট করে নিতে পারে। আর নেক্সট যেটা হচ্ছে যে সেন্ট্রাল পার্টের আমাদের না স্ট্রেচিং হয় মায়োপিয়াতে, আইটা এমন স্ট্রেচড হয়ে যায়, মাঝখানটা যে জায়গাতেই দেখি ম্যাকুলা যেটা বলি আমরা, সেইটায় ম্যাকুলা হোল হয়ে যায়। এই যে এই ভিডিওটা যেটা আমি দেখাচ্ছি, এখানে কিন্তু একটা ম্যাকুলার হোল হয়ে গেছে। মাঝখানটা সব থেকে আমরা ভালো দেখি মাঝখানটা দিয়ে, তো সেইখানে যদি হোল হয়ে যায় ডেফিনেটলি অনেকটা ভিশন কমে যাবে। তো ম্যাকুলার হোলও কিন্তু একটা ওয়ান অফ দ্য ডিজেনারেটিভ চেঞ্জেস ডিউ টু ম্যাকুলার মায়োপিয়া। আর পেরিফেরাল ডিজেনারেশনের জন্য যেটা আমরা আগেও আলোচনা করছিলাম, যে রেটিনাতে যে জেলিটা আছে, মানে রেটিনার উপরে যে জেলিটা আছে সেটা টান দিয়ে রেটিনাটাকে ছেড়ে দেয়, দ্যাট ইজ এইচএসটি একটা হয়, সেখান দিয়ে জল ঢুকে রেটিনাল ডিট্যাচমেন্ট হয়। তো যখন শুধু ছিল সেখানে আমরা লেজার করে দেবো, আমরা ভিডিওটা দেখেছি যে কিভাবে লেজার করতে হয়, এবং সেটা খুব অল্প উপর দিয়ে আমরা কিন্তু ডিজিজটাকে আটকে দিতে পারি। কিন্তু সেক্ষেত্রে যদি ট্রিটমেন্ট না হয়, তখন গিয়ে আমাদের
ডিট্যাচমেন্ট অপারেশন করতে হবে। এইটা একটা ভিডিও দেখাচ্ছে যেখানে ডিট্যাচমেন্ট আমরা মায়োপিক ডিজেনারেশন এই করছি, এটাও কিন্তু খুব টাইম সেন্সিটিভ, মানে যত তাড়াতাড়ি আমরা অপারেট করব এর রেজাল্ট কিন্তু অতটা বেটার হবে। নাহলে আমরা যদি মায়োপিক ডিজেনারেশন অনেক দিন, রেটিনাল ডিট্যাচমেন্ট অনেক দিন রেখে দিই, তার ভিশনটা আমরা রেস্টোর করতে পারবো না। আর এটা একটা এই ভিট্রেক্টমি, যেটা আমি এই ছবি দেখাচ্ছি, এটা একটা ভিট্রেক্টমি মেথড দিয়ে আমরা রেটিনাটাকে পুরনো জায়গায় আবার আটকানোর চেষ্টা করছি। আর আরেকটা মেথড হচ্ছে, এটা হচ্ছে বাইরে থেকে, এটাকে বাকল বলে। এই ভিডিওটা যদি দেখানো হয়, এটা হচ্ছে বাকল আর ভিট্রেক্টমি বোথ মেথড একসাথে করা হচ্ছে, বাইরে থেকে আমরা সাপোর্ট দিচ্ছি রেটিনাটাকে। বেশ, চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত, আজকে এত সূক্ষ্ম জায়গায় আমরা পৌঁছে গেছি। অপারেশনের মাধ্যমে অনেকটা মায়োপিয়াকে কন্ট্রোল করা সম্ভব বোঝা গেল। ডক্টর রয়, আসছি আপনার কাছে। এবার আপনি আমাদের যদি বলেন যে ধরুন ঠিক মতন চিকিৎসা হলো না, বা চশমা পরলো না, কেউ বললো চশমা পরার কি দরকার আছে, ছোট বাচ্চার অনেক সময় হয়, দাদু ঠাকুমারা বলে ছোট বাচ্চাকে চশমা দেওয়ার প্রয়োজন নেই, বা বাবা মায়ের চোখের পাওয়ার থাকলেই কি বাচ্চার হবে, এই ধরনের প্রশ্নগুলো আপনি কিভাবে উত্তরগুলো দর্শক বন্ধুদের জন্য একটু সহজ ভাষায় যদি বলেন। দেখুন, বাবা মায়ের যদি মাইনাসের পাওয়ার থাকে তাহলে বাচ্চার মধ্যে মাইনাসের পাওয়ার আসার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায়। কিন্তু তাই বলে বাবা মার থাকলেই যে হবে সেটা নয়। আবার এটাও সত্যি যে বাবা মার যদি চশমা না থাকে বাচ্চার হবে না, সেটাও নয়। তাই চশমা যদি পাওয়ার থাকে কোনো বাচ্চা, সেটা পড়তে হবে। কেননা যদি সেটা না পড়ে তাহলে আরেক ধরনের রোগ আছে যেটাকে আমরা বলি অ্যাম্বলায়োপিয়া বা লেজি আই, যেখানে ব্রেইন চোখটাকে অফ করে দেয়, পুরো সেটাকে অকেজো করে দেয়। সেই জিনিসটা হবে বাচ্চাদের। প্লাস যেটা আপনাকে বললাম যে অনেক সময় যদি ঠিকঠাক চশমার পাওয়ারটা না পড়ে, বাচ্চার চোখ কিন্তু ট্যাড়া হয়ে যাওয়ারও একটা বিশাল বড় সম্ভাবনা আছে, যেটা পরে দিয়ে অপারেশনের মাধ্যমেও অনেক সময় ঠিক হয় না। ইনফ্যাক্ট এই যেটা ডক্টর রায় বলছিলেন, বাবা মার যদি থাকে তাহলে বাচ্চাদের কতটা চান্স, দুজন বাবা মার মানে বাবার এবং মার দুজনেই যদি মায়োপিয়া থাকে তার চান্সেসটা কিন্তু অনেকটা বেশি, অ্যারাউন্ড 10 to 20% চান্সটা কিন্তু বেশি আর কি বাচ্চাদের। যেমন যদি একজন পেরেন্টসে থাকে, আদার বাবার নয়তো মার যদি থাকে, তাহলে কম্পারেটিভলি ইট ইজ লেস, বাট ইট ইজ মোর দ্যান দ্য নর্মাল পপুলেশন। দর্শক বন্ধু আমাদের সঙ্গে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, একটু ঝট করে একটু ওনাদের সমস্যাটা জেনে নিই। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, বলুন, শুনছি। হারাদন চক্রবর্তী বলছি, তাজনগর, শ্যামপুর, হাওড়া থেকে। বেশ, আমার হচ্ছে বয়স 47 বছর। আমার চোখে হচ্ছে মানে আমি ছোট লেখা দেখতে পাইনি, চোখে মানে আবজা লাগে, ঝাপসা লাগে, এবং আমার চোখ জ্বালা জ্বালা করে, এবং মাথার আমার যন্ত্রণা হয়। বেশ, আপনি শুনতে থাকুন, খুব সুন্দর করে বুঝিয়েছেন। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার। হ্যাঁ, বলুন, শুনছি। আমাকে দিনে 4-5 ঘন্টা বাইক চালাতে হয়। তো হ্যালো, হ্যাঁ, আমরা শুনছি, বলুন। হ্যাঁ, ডাক্তারবাবু, আমাকে দিনে 4-5 ঘন্টা বাইক চালাতে হয়। তো স্বাভাবিকভাবেই চোখে অনেক ধুলোবাড়ি, পোকামাকড় যায়। তো চোখকে যত্ন নেওয়ার জন্য এক্সট্রা কিছু প্রিপারেশন নেওয়া উচিত আমার। খুব প্রাসঙ্গিক। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন, ফোনটা নিয়ে নিই। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে? নমস্কার। বলুন। নমস্কার ম্যাডাম, শুভ সন্ধ্যা। নদিয়া থেকে বলছি আমার বয়স 28 বছর। আমার দুই চোখেরই নেগেটিভ পাওয়ার -6.75 করে। তো এখন এরপরে পাওয়ার কি বাড়ার সম্ভাবনা আছে কিছু? আর দ্বিতীয় কথা হচ্ছে যে চশমা আমি বানাতে গিয়ে দেখেছি, আমি মানে মিডিয়াম বা একটু ছোট সাইজের চশমা পরি, কিন্তু বড় চশমা একই পাওয়ারে পড়তে গেলে অসুবিধা হচ্ছে। তো মানে এটা কি ছোট থেকে চেঞ্জ করে বড় করা যাবে, না ছোট চশমাই পড়তে হবে? সে বিষয়ে যদি ডাক্তারবাবু একটু বলেন। বেশ, এক এক করে প্রশ্নে আসি। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার, বলুন, শুনছি। হ্যালো, হ্যাঁ, দিন, বলুন, শুনছি। হ্যালো, হ্যাঁ, বলুন, আমরা শুনছি। হ্যাঁ, নমস্কার। আপনার আমার সমস্যা? বয়স 70 ম্যাডাম। হ্যাঁ, আমার বয়স 70। হ্যাঁ, আমার 2024-এ ম্যাকুলার হোল হয়েছিল, বুঝলেন? ম্যাকুলার হোল হওয়ার পর বেশ ভালো, মানে তোমার বড় রকমের হোল হয়েছিল। আমি নেপালে অপারেশন করেছি, বেশ ভালোই দেখছিলাম। এখন আবার একটু ঝাপসা দেখছি, ওসিডি করে দেখছি, বলছে ওটা পাতলা হচ্ছে। তা আবার কি ম্যাকুলার হোল হতে পারে স্যার? এটাই আমার প্রশ্ন।
খুব গুছিয়ে দর্শক বন্ধুরা আমাদের কাছে প্রশ্ন করেছেন। প্রথমে ডক্টর মাইতি আপনার কাছে যাব। ম্যাকুলার হোল এবং 28 বছরের যে ছেলেটির কথা বললো, ওনার সমস্যা হাই মায়োপ 6 এর বেশি পায়। ফার্স্টে যে ফার্স্ট কোয়েশ্চনটা আগে উত্তর দিয়ে, 28 বছরে জেনারেলি পাওয়ার আর খুব বেশি বাড়ে না। জেনারেলি 20 থেকে 21 বছর অবধি পাওয়ারের প্রোগ্রেশনটা উইথ এজ হয়, কিন্তু তারপরে একটা জায়গায় গিয়ে কিন্তু স্টেবল হয়ে যায়। তো জেনারেলি আমরা বলি ওই 20-21 বছর অবধি বাড়বে। শুধু একটা কন্ডিশন আছে উইচ ইজ কল্ড প্যাথোলজিক্যাল মায়োপিয়া, যেখানে পাওয়ারটা অনেকটা দিন অবধি বাড়তে পারে, কিন্তু মানে ওটা কিন্তু খুব কমন নয়। তো জেনারেলি আমরা মানে 28 বছরে আমরা এক্সপেক্ট করছি না যে খুব একটা বাড়বে বলে। এবং আরেকজন ভদ্রলোক যিনি বললেন ম্যাকুলার হোল নিয়ে, সেটা নিয়ে কি? ম্যাকুলার হোল মায়োপিয়া ছাড়াও অন্য কারণে হতে পারে। ওনার যে বয়সটা উনি বললেন যে 70 বছরে জেনারেলি ইডিওপ্যাথিক ম্যাকুলার হোল হয়। সেখানে একবার জুড়ে গেলে চান্স নেই বলবো না, মাঝে মাঝে কিন্তু একটা রিওপেনিং এর চান্স থাকে, কিন্তু ওটা অতটা কিন্তু কমন নয়। অতটা উদ্বেগ না হলেই চলবে। আসছি ডক্টর রয় আপনার কাছে। এবং যে 45 বছরের ভদ্রলোক, যিনি ওনাকে অনেকবার বাইক চালাতে হয় অনেকক্ষণ ধরে, সেক্ষেত্রে ওনার কি ধরনের প্রিকশনস নিলে উনি একটু কমফোর্টেবল ফিল করবেন? ওনার কথা মানে শুনে যেটা মনে হলো, ওনার হয়তো ড্রাইনেস হচ্ছে, যেটা আমরা বলি ড্রাই আই। কি হয়, একটা বয়সে পরে আমাদের চোখের জল যেটা আছে সেটা একটু শুকিয়ে যায়। যারা বেশি বাইরে কাজ করেন, অনেকটা হাওয়া বাতাস যাদের লাগে, বা ধরুন যারা ধুলো প্রবণ জায়গায় বেশি যান, সেখানে তাদের একটু হওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে কিছু স্পেসিফিক ড্রপস আছে যেগুলো দিলে অনেকটাই আরাম পাওয়া যাবে। আর আরেকটা যেটা আপনার ওই 28 বছরে ওটা আফটার 40 সবারই প্রেস বায়োপিয়া বলে একটা কন্ডিশন থাকে, যেখানে কাছের জন্য পাওয়ার লাগে, সেটার জন্য ওনাকে চশমা পড়তে হবে। আর আরেকজন যিনি বলছিলেন না যে চশমা বড় করলে দেখতে অসুবিধে হচ্ছে, ছোট করলে হচ্ছে, এটা একটা খুব কমন প্রবলেম, সবাই এসে বলে। বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে আমাদের পিডি ডিস্টেন্স বলি, দুটো চোখের মধ্যেখানের মনির মধ্যে যে ডিস্টেন্সটা থাকে চশমা বানানোর সময়, সেইটা যদি ঠিক করে বানানো না হয়, তাহলে কিন্তু চশমার সাইজ একটু এদিক ওদিক হলে অনেক পেশেন্টেরই প্রবলেম হয়। তো সেজন্য আমরা বলি যখন চশমা বানাবেন ভালো জায়গা থেকে বানাবেন, আর পিডি যেটা বলা হয় সেটা অ্যাডজাস্ট করে বানাতে হবে। ডক্টর মাইতি আসছে, যেহেতু রেটিনা নিয়ে আমরা আলোচনা করছিলামই এবং লেজার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, সেক্ষেত্রে লেজার করার পর কতদিন পর আবার রিপিট লেজার করার দরকার পড়ে, বা একবার লেজার করাই কি যথেষ্ট, বা তারপরে কি অপারেশন করার কোনো সম্ভাবনা আছে? না, লেজারটা জেনারেলি আমরা যেটা একটা সিটিংয়েই এই লেজার করে দিই। এবার আমার ল্যাটিস আমি দেখলাম মাল্টিপল ল্যাটিস আছে, আর যে কন্ডিশনগুলো আমরা বলছিলাম যে সিমটোম্যাটিক, তার কাছে ফ্লোটার্স ফ্ল্যাশেস হচ্ছে, বা একটা পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি আছে, সেই সব ক্ষেত্রে তো আমরা লেজারটা করি। এবং লেজার করার পরে আমরা একটা পিরিয়ডিক্যাল চেক আপ করি, মাঝে মাঝে দেখি যে লেজারটা ঠিক আছে কিনা, বা নতুন কোনো জায়গায় কোনো অসুবিধা হচ্ছে কিনা। কারণ একবার লেজার যেখানে করে দিচ্ছি সেই জায়গা নিয়ে কোনো একটা সমস্যা হয় না, কিন্তু অন্য জায়গায় কোনো জায়গায় হয়তো রেটিনা ছিঁড়ে যেতে পারে, ওই ভিতরে ভিট্রিয়াস জেল যেটা, সেটা রেটিনাতে টেনে সেই জায়গাটা টিয়ার করতে পারে। তো সেরকম কিছু হচ্ছে কিনা সেটা মাঝে মাঝে একটু চোখ না দেখালে তো আমরা বোঝা যাবে না। অনলি কিছু একটা ওই ফ্লোটার্স ফ্ল্যাশেস যদি হয় তাহলেই পেশেন্ট বুঝতে পারবে, আদারওয়াইজ পেশেন্ট বুঝতে পারবে না। তো পিরিয়ডিক চেক আপে আমাদের মনে হয় মাঝে মাঝে দেখে নেওয়া যে ফার্দার লেজারের প্রয়োজন আছে কিনা। যে জায়গায় লেজার করেছি সেই জায়গায় কোনো প্রয়োজন হয় না, নতুন কোনো জায়গায় যদি উইকনেস দেখা যায় তাহলে সেই জায়গায় লেজার করতে হয়। আরও দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার, কি বলছেন? হ্যাঁ নমস্কার, আমি নদিয়া জেলা থেকে বলছিলাম। আমার নাম সঙ্গীতা দাস। আপনার বয়স 26। আচ্ছা। আমি খুব ছোটবেলা থেকে পড়ি, বলতে গেলে প্রায় একদম কেজি স্কুল থেকে। এবার ডাক্তার দেখিয়ে তখন আমি চশমা নিয়েছিলাম, কিন্তু কিছুদিন ধরেই গরমকালে বিশেষ করে যেটা হয়, অনেকটা সময় যদি আমি চশমা পরে থাকি তাহলে আমার কপালগুলো একটু ব্যথা করে, বা মাথা যে ভুরুর কাছে চোখের কাছে ওগুলো একটু ব্যথা করে অনেকটা সময় যদি পরে থাকি। সেটা কি অনেকক্ষণ চশমা পরে থাকার কারণে হয়, নাকি গরমের জন্য হতে পারে? বেশ, খুব সুন্দর করে গুছিয়ে বলেছো। আর একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার।
হ্যাঁ, বলছি, বলুন। আমার ছেলের 34 বছর বয়স, ওর জন্ম থেকেই ম্যাকুলার ডিজেনারেশন। আমি এখানে অনেক ডাক্তারবাবুদের দেখিয়েছি, কিন্তু ওর তো পাওয়ার ক্রমশ বেড়ে যাচ্ছে। এই বিষয়ে যদি একটুখানি আমাকে সাহায্য করেন তাহলে উপকৃত হব। আমি সিরাকাম নিউ টাউন থেকে বলছি। ডক্টর মাইতি, প্রথমে ম্যাকুলার ডিজেনারেশনের প্রশ্ন নিয়ে যাই আপনার কাছে। হ্যাঁ, মায়োপিক ম্যাকুলার ডিজেনারেশন বয়সের সাথে সাথে বাড়ে, এবং যদি মায়োপিয়ার যদি হাই মায়োপিয়া হয়, ম্যাকুলার ডিজেনারেশনের চান্সটা বেশি থাকে এবং সময়ের সাথে সাথে সেটা বাড়ে। আনফর্চুনেটলি এখনও সেরকম কোনো ওষুধ নেই যেটা ম্যাকুলার ডিজেনারেশনটাকে আটকায়। এবার একটা কন্ডিশন যেটা আমি বললাম যে ম্যাকুলার ডিজেনারেশন থেকে যদি কোনো ব্লিডিং হয় বা সেখানে মেমব্রেন তৈরি হয়, তখন সেখানে ইনজেকশন দিয়ে তার একটা ট্রিটমেন্ট আছে। কিন্তু ম্যাকুলার ডিজেনারেশন যেটা ড্রাই টাইপ, যেখানে কোনো ব্লিডিং নেই, যে কোনো ফ্লুইড নেই, সেখানে কিন্তু আনফর্চুনেটলি এখনো অবধি সেরকম কোনো ট্রিটমেন্ট নেই যেটা আটকে দেবে। এবং সেক্ষেত্রে অন্ধত্ব কি হতে পারে? খুব যে মানে এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন যেরকম যত তাড়াতাড়ি বেড়ে যায়, ম্যাকুলার ডিজেনারেশনটা অতটা তাড়াতাড়ি কিন্তু প্রোগ্রেস করে না। যদিও সেটা একটা খুবই আশার বাট কথা। আস্তে আস্তে। বেশ, আরো দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো স্যার। বলুন, শুনছি। হ্যাঁ, আমি গৌতম দাস, শিলচর, আসাম থেকে। হ্যাঁ, আমার এজ 46। হ্যাঁ, আমি লেখাগুলো পড়তে পারছি না, পেপার পঞ্জিকা এসব পড়তে পারছি না। হ্যাঁ, আমার চোখে অসুবিধা হচ্ছে। আমি এখানে ডাক্তার দেখিয়েছিলাম। হ্যাঁ, তো আমাকে ডাক্তার এক চশমার মাপ দিয়েছে, চশমা আর একটা ড্রপ দিয়েছে। হ্যাঁ, তো আমি জানতে চাচ্ছি যে আমার চশমা ছাড়া বসে কাজ হবে কিনা, যেহেতু আমার ওই নতুন হচ্ছে, আগে ছিল না, 3 মাস 4 মাস হচ্ছে এরকম অসুবিধা হচ্ছে। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার, শুনছি, বলুন। হ্যাঁ, বলছি। নমস্কার। নমস্কার। দয়া করে আপনার টিভির ভলিউমটা যদি একটু কমিয়ে দেন। আচ্ছা, প্রশ্নটা যদি বলেন। আমার না রেটিনা ডিট্যাচ হয়ে গেছিল, বছর খানেক হলো। আমি রেটিনা ডিট্যাচ হয়েছিল রাইট আইতে, সেটাকে অপারেট করেছি। আমি দেখতে পাচ্ছি এখন ভালোভাবে। এখন না রাইট নাও আমার একটা কোয়েশ্চেন আছে যে এটা কি আবার ডিট্যাচ হয়ে যেতে পারে? এখনো পর্যন্ত ঠিক আছে। বেশ, আরো একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাডাম। শুনছি, বলুন। হ্যাঁ ম্যাডাম, একটা বাচ্চার বয়স 7 বছর, তার মাইনাসটা আমরা ডাক্তার দেখাচ্ছি, মাইনাসটা 9 হয়ে গেছে। তো এটা কমাবার কি উপায় আছে ম্যাডাম? খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন আপনি, অনেক অনেক ধন্যবাদ। ডক্টর রায়, আসছি আপনার কাছে। 7 বছরের বাচ্চার সমস্যা নিয়ে শুরু করব। -9 যার পাওয়ার আছে ও প্যাথোলজিক্যাল মায়োপিয়া, যেটা আমরা বলি যে এটা ডিজিজড, মানে এটা একটা রোগের পর্যায়ে পড়ে যায়। সেই ক্ষেত্রে দেখুন, যেটা আগেও বলেছি, মাইনাসের পাওয়ার কিন্তু কখনো কমানো যায় না। যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যাতে এটা আরও বেশি না বাড়ে সেটাকে ঠেকিয়ে রাখা বা কন্ট্রোলে রাখা। সেটার জন্য ওই যেটা বললাম, কিছু স্পেশাল ড্রপস আছে যেটা আপনি আপনার বাচ্চাকে দিতে পারেন। তার সাথে সাথে কিছু বিশেষ ধরনের চশমার কাঁচ আছে যেগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলেও মাইনাসের পাওয়ার অনেকটা কন্ট্রোলে রাখা যাবে। আর যেটা হচ্ছে গিয়ে যে কিছু আউটডোর অ্যাক্টিভিটিস করাবেন, লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। সারাক্ষণ মোবাইলের সামনে থাকতে হবে না, টিভিটার সামনে থাকতে হবে না, একটু বাইরে গিয়ে খেলাধুলা করতে হবে। এবং কতদিন অন্তর অন্তর চেকআপটা আর প্রত্যেক 6 মাস অন্তর অন্তর চেকআপে থাকতে হবে। প্রত্যেক ভিজিটে ওর পাওয়ারটা দেখতে হবে। প্রত্যেক ভিজিটে যেটা বললাম, কিছু স্পেসিফিক জিনিস আছে আমাদেরকে দেখতে হয়, স্পেশালি যাদের হাই মাইনাসের পাওয়ার আছে, যেরকম চোখের এক্সিয়াল লেন্থ, যেটা বললাম যে চোখের লম্বাটা কেমন হচ্ছে, ওটা কি বেশি বেড়ে যাচ্ছে, চোখের রেটিনাটা কি বেশি পাতলা হয়ে যাচ্ছে, ইনডাইরেক্ট অপথলমোস্কোপি করে সেটা দেখতে হবে। চোখের কালো মণিটা কোথাও দুর্বল হয়ে যাচ্ছে কিনা, সেটা প্রত্যেক 6 মাস অন্তর অন্তর আমাদেরকে দেখতে হবে। তো সেই ক্ষেত্রে এইগুলো জিনিস যদি সব চেকে থাকে আর পাওয়ার যদি খুব মিনিমামভাবে বাড়তে থাকে, তাহলে আমি বলবো ভয়ের কিছু না, কিন্তু চেকআপে থাকতে হবে। সেগুলো আমরা পরে একটু ছবির মাধ্যমে পরে দেখে নেব। ডক্টর মাইতি, আসছি আপনার কাছে। দেখুন, রেটিনাল ডিট্যাচমেন্ট নিয়ে প্রচুর প্রশ্ন কিন্তু আসছে। আরেকজন দর্শক বন্ধু ফোন করেছিলেন যে আবার রিপিট হতে পারে কিনা, সে ব্যাপারে আপনি কি বলবেন? রেটিনাল ডিট্যাচমেন্ট আমরা
কখন অপারেশন করছি সেইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। খুব ফ্রেশ রেটিনাল ডিট্যাচমেন্ট আমরা অপারেট করে দেয়, তার রেজাল্ট খুব ভালো হয়, সেখানে রেকারেন্স কিন্তু খুব বেশি হয় না। তো কিন্তু প্রবলেমটা হচ্ছে রেটিনাল ডিট্যাচমেন্টটা যদি খুব পরে, মানে এটা অনেক দিন পরে অপারেট করা হয়, সেখানে কিন্তু রেকারেন্সের চান্স বেশি থাকে। আর উনি যেটা বললেন যে ওনার অপারেশন হয়ে গেছে, বেশ কিছুদিন ভালোই আছে, ওনার কি চান্স আছে? চান্স নেই বলবো না, কিন্তু যেহেতু অনেক দিন হয়ে আছে সেখানে কিন্তু চান্সেস অফ রেটিনাল ডিট্যাচমেন্ট অনেক কমে যায়। ইমিডিয়েটলি একটা অপারেশনের পরে একটা রিস্ক ফ্যাক্টরস থাকে, কিন্তু যত টাইম যায় সেটা রিস্ক ফ্যাক্টরটা কমে যায়। অতটাও উনি উদ্বেগ না হলেও চলবে আর কি। মানে ওনার কথা শুনে যেটা মনে হলো যে রেটিনা ইজ ওয়েল সেটেলড। বেশ, আমরা পরে একটু ছবিগুলো দেখে নেব, ওই যে পেন্টাক্যামের ওই সব ছবিগুলো আমরা দেখব। যতক্ষণ দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, ফোনটা নিয়ে নিচ্ছি আমি। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। আপনার সমস্যাটা বলুন, শুনছি আমরা। হ্যালো, সম্ভবত কথা বলতে চাইছি। হ্যাঁ বলুন, আমরা শুনছি। আমি বলতে চাইছি মেমারি পূর্ব বর্ধমান থেকে বলছি আমি, যে ডালম। আমি বলতে চাইছি যে আপনার ওই আমার বাঁদিকের চোখটা একটু ঝাপসা, বাঁদিকের চোখটা ঝাপসা লাগছে। তো এই জন্য আমার দৃষ্টির কি উন্নতি কোনো ড্রপ জাতীয় কোনো ওষুধ? আপনার বয়সটা যদি বলেন। আমার বয়সটা 68। বেশ বেশ, আমার বয়স 68। বেশ, আমরা নিশ্চয়ই শুনবো। অত্যন্ত চিন্তার মধ্যে উনি রয়েছেন। ডক্টর রয়, আপনি এ ব্যাপারে বিশেষ কিছু উনি আমাদের ইনফরমেশন যদিও দিতে পারলেন না। দেখুন, ওনার বয়সটা যেটা বললেন, আর খুব একটা বেশি ইনফরমেশনও ঠিক পেলাম না আমরা। ক্যাটারাক্ট বা ছানি হওয়ার খুব হাই চান্স ওনার এই বয়সে। তো যেটা সবার আগে বলবো, চিন্তা না করে একবার এসে ডাক্তারকে দেখান। চেক আপ করলে পরে বোঝা যাবে এক্স্যাক্টলি প্রবলেমটা কি হয়েছে। কিন্তু হ্যাঁ, ওনার বয়স যেটা মনে হচ্ছে, অনেক জিনিস হতে পারে, যেরকম ছানি সব থেকে কমন হতে পারে, রেটিনার কোনো প্রবলেম হতে পারে, বা চোখের শিরা গ্লকোমা যেটা বলি সেটারও প্রবলেম হতে পারে। তো এগুলো সব কিছুরই আমরা বলতে পারবো যদি একবার উনি গিয়ে কোনো ডাক্তারকে দেখান, চেকআপটা একটু বিশেষজ্ঞের। ডেফিনেটলি। ডক্টর মাইতি, আপনি আপনার তরফ থেকে যদি কিছু দেখাতে চান বা বলতে চান। হ্যাঁ, আমরা বোধহয় বাচ্চাদের পেন্টাক্যাম যেটা বলছিলাম। হ্যাঁ, এখন অনেক ধরনের উন্নত পদ্ধতি। হ্যাঁ, এই ভিডিওটা হচ্ছে গিয়ে এখানে দেখা হচ্ছে বাচ্চা যেটা রেটিনা যেটা বলা হয়। দেখুন, খুব সহজে একটা রেটিনার ছবি আমরা নিতে পারছি, যেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে ম্যাকুলা, যা সেন্টার অফ দ্য রেটিনা, ওটা ঠিকঠাক আছে কিনা। অনেক মা বাবা ভয় পেয়ে যায় যে টেস্ট হবে কি, বাচ্চা ব্যথা পাবে, কোথায় ছুঁচ ফোটাবে, সেসব কিন্তু কিছুই নয়। দেখুন, খুব সহজে একটা ফটো তোলা হলো, ওর চোখে সব ভেতরে ঠিক আছে কিনা সেটা দেখা হলো। রেটিনা এই ওসিটার কারণ আরও অনেকগুলো আছে। আমাদের তো মায়োপিয়াতে কি হয়, আইবলটা স্ট্রেচ হয়, তো সেই জন্য যে একদম পেছনে যে একটা ম্যাকুলা বলি আমরা, সেইখানে কিন্তু এই যে ম্যাকুলার হোল বা সেখানে একটা ট্র্যাকশন ম্যাকুলোপ্যাথি, মানে টান পড়ে, সেটা উপর থেকে নিচে হতে পারে, অ্যান্টেরিয়র পস্টেরিয়র ট্র্যাকশন হতে পারে, আবার সাইডের ট্র্যাকশনও হতে পারে। ইনফ্যাক্ট সেটা নর্মাল রেটিনার থেকে কিন্তু অনেকটা দূরে সরে যায় ট্র্যাকশন রেটিনোপ্যাথিতে, এবং যখন ভিশন কমে গেল তখন আমাদের অপারেটও করতে হয়। আর আমরা তো ম্যাকুলোপ্যাথি নিয়ে একটু আলোচনা করেছি, ব্লিডিং হতে পারে, মেমব্রেন থাকতে পারে, সেখানে কিন্তু এই ওসিটির অনেকটা রোল আছে। সেটা ডিটেক্ট। আরো দর্শক বন্ধুর সঙ্গে রয়েছেন, একটু সমস্যা জেনে নেব। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ হ্যাঁ বলছি, আমার মেয়ের বয়স হচ্ছে 14 বছর। আমার মেয়ে মায়োপিয়া আছে, আর ওর হাইট হচ্ছে 5 ফুট 10 ইঞ্চি। একটা চোখের পাওয়ার হচ্ছে -5.25, আর একটা চোখের পয়েন্ট হচ্ছে -5.20। তাই বলছি যে ওর যে বয়স বাড়ার সাথে সাথে পাওয়ারটা তো বাড়ছে, আর ওই যে ম্যাম হচ্ছে যে ড্রপটা দেখালেন, ড্রপটা দিয়ে অনেকটা কন্ট্রোলে এসছে এখন। মানে আগে যেমন বাড়ছিল অনেকটা রেটে, সেটা অতটা বাড়ছে না। কিন্তু পরে কি হতে পারে বা নিশ্চয়ই আমরা নিশ্চয়ই আলোচনা করব। আরো একজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমার মিসেসের 55 বছর বয়স, দুটো চোখই ক্যাটারাক্ট অপারেশন হয়েছে। বাম চোখে একটু প্রবলেম হচ্ছে, এখন ঠিক মতো দেখতে প্রবলেম হচ্ছে।
খালি চোখে দেখতে পাচ্ছে না, চশমা পরলে দেখা যায়। বেশ, আরো একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলুন, শুনছি। বলছি আমার মানে পাওয়ারটা প্লাস, বয়সটা হচ্ছে 51। হ্যাঁ, তবে চোখ দুটো মানে তাকাতে আমার খুব অসুবিধা হয়, মনে হয় যেন চোখগুলো দিন দিন ছোট হয়ে যাচ্ছে। বেশ, আমরা নিশ্চয়ই আলোচনা করব। প্রথমে ডক্টর রয়, আসছি আপনার কাছে, ওই বাচ্চাটির সম্বন্ধে একটু জেনে নেব। 14 বছরের বাচ্চা। দেখুন, 14 বছরের বাচ্চা যার অবভিয়াসলি হাই মায়োপিয়া আছে, -5-এর কাছাকাছি বলেছে, সে এখনও প্যাথোলজিক্যাল মায়োপিয়াতে যায়নি, সেটা একটা ভালো জিনিস। আর যেটা ওনার কথায় বুঝতে পারলাম যে ড্রপ, যেটা স্পেশালাইজড ড্রপ আমরা বলছিলাম, অ্যাট্রোপিন ড্রপ, সেটা কাজে দিচ্ছে ওনার ক্ষেত্রেও এতখানি বলতে পারবো যে আজকাল আরও অনেক ধরনের ড্রপ এসছে, আরও ভালো স্ট্রেংথেরও ড্রপ এসছে, সেগুলো দিয়েও আমরা দেখতে পারবো। প্লাস যদি তাছাড়াও যদি দেখা যায় যে ওর বাচ্চার পাওয়ারটা প্রত্যেক 6 মাস অন্তর অন্তর বা বছরে 0.5 বা তার বেশি বাড়ছে, তাহলে ওই স্পেশাল কিছু চশমাও আমরা দিতে পারি ড্রপের সাথে, তাহলে পাওয়ারটা আরও কন্ট্রোলের মধ্যে বাড়বে। তো সেটা দিয়ে আমরা অনেকটাই কন্ট্রোলে ওর পাওয়ারটাকে রাখতে পারবো। বয়স বাড়লেই যে হু করে পাওয়ারটা বাড়বে, সেটার থেকে অনেকটা রিলিফ পাবে। বেশ, ডক্টর মাইতি, আপনি যদি এই প্রসঙ্গে আরো কিছু আপনার বক্তব্য রাখতে চান। মানে কতদিন, প্রিভেনশন কতদিন অন্তর অন্তর চেকআপ করাবে বড়দের ক্ষেত্রে? চেকআপটা তো আমরা একটু আগেও ডিসকাস করেছি যে মায়োপিক পেশেন্টদের 6 মাস থেকে 1 বছরে একটা চেকআপ করার দরকার আছে। এবং মায়োপিয়ার সাথে যদি ডায়াবেটিস থাকে, সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে? আমি ওটাই আসছি, কিন্তু মায়োপিয়া থাকলে 6 মাসের চেকআপ হলো, সেটা সবার ক্ষেত্রে কিন্তু এক নয়। কারো যদি পেরিফেরাল ডিজেনারেশন থাকে এবং তাদের কিন্তু পিরিয়ডিক্যালি একটু ঘন ঘন চেকআপ করারও প্রয়োজন হয়। কারণ কেউ একটা সিমটমস নিয়ে এসছে, ফ্লোটাস ফ্ল্যাশের, আমি তাকে 6 মাস পরে ডাকলাম, তার মাঝে কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে। তো সেই জন্যে জেনারেলাইজ না করে, যে একবার দেখানো হলো, তার ফাইন্ডিংসের উপর ডিপেন্ড করে তার পিরিয়ডিক চেকআপটা ঠিক করাটা দরকার। অনেক ফোন আমাদের যেগুলো দর্শক বন্ধুরা করলেন যে একটা বয়সের পর চোখের সামনে কাছের জিনিস ওনারা দেখতে পাচ্ছেন না, ঝাপসা দেখছেন, এবং বললেন যে চশমা প্রয়োজন আছে কিনা, সে ব্যাপারে আপনি কি বলবেন ডক্টর রয়? দেখুন, সেটা একটা বয়সের পরে, 40-এর পরে, যেটা আমরা আগেও বলেছি, প্রেসবায়োপিয়া বলে একটা কন্ডিশন থাকে, যেখানে কাছেরটা দেখতে গেলে অসুবিধা হয়, তখন সেটা চশমা পরতে হয়। কিন্তু হ্যাঁ, যেরকম আরেকজন জিজ্ঞেস করছিলেন যে উনি চশমা পরতে চাইছেন না, তো সেক্ষেত্রে আজকাল কিছু স্পেশাল ধরনের প্রেসবায়োপিক আইওএলস এসছে, সেগুলো ব্যবহার করলে যেটা চশমা না পরার ইচ্ছেটা, সেটা হয়তো সাকসেসফুল হবে। কিন্তু তার জন্য পরীক্ষা করে দেখতে হবে আদৌ ওনার ক্ষেত্রে সেটা কতটা কার্যকর হবে। আচ্ছা ডক্টর মাইতি, যে বড়দের ক্ষেত্রে একটু জানবো যে মায়োপিয়া থাকলে কি এক্সারসাইজ করার কোনো বারণ আছে বা কোনো ভারী জিনিস তোলার কোনো বারণ আছে, সে ব্যাপারগুলো যদি একটু আপনি ছুঁয়ে দেন। হ্যাঁ, মায়োপিয়া যদি হাই মায়োপিয়া থাকে, তার যদি অনেক জায়গায় উইকনেস থাকে রেটিনাতে অনেক জায়গায় পাতলা জায়গা আছে, সেরকম যদি এক্সটেন্সিভ থাকে, তাহলে তাদেরকে আমরা সবসময় বলি যে খুব কন্ট্যাক্ট স্পোর্টসটা অ্যাভয়েড করতে, এবং খুব এক্সেসিভ হেভি ওয়েটটা অ্যাভয়েড করার জন্য আমরা রেকমেন্ড করি। আমাদের হাতে সময় খুব কম ডক্টর রয়, অভিভাবকদের জন্য শিশুদের তারা কিভাবে রক্ষা করবে সেটা যদি একটু বলেন। অভিভাবকদের একটা কথাই বলবো, বাচ্চাদেরকে একটু বাইরে নিয়ে যান। জানি আজকালকার দিনে ভীষণ কম্পিটিটিভ যুগ, সবাইকে পড়াশোনা করতে হচ্ছে, সবাইকে নাচ গান সব কিছু শিখতে হচ্ছে, বাট একটু আধ ঘন্টা দিনে খেলাধুলোর মধ্যেও রাখবেন বাচ্চাকে। মোবাইল জিনিসটা থেকে একটু দূরে রাখবেন। জানি পুরোপুরি সেখান থেকে দূরে রাখা সম্ভব নয়, কারণ আজকাল স্কুলের পড়াশোনা থেকে শুরু করে সব জিনিসই মোবাইলে করতে হচ্ছে। চেষ্টা করবেন একটা বড় স্ক্রিনে সেটা করাতে, মোবাইল থেকে সরে গিয়ে সেটা ল্যাপটপ বা ডেস্কটপে পড়াশোনা করাতে। ফ্রিকোয়েন্ট ব্রেকস নিতে, যেরকম একজন বলছিলেন যে অনেক সময় পড়ার পরে চোখে ব্যথা হচ্ছে, 20-20 রুলটা ফলো করতে। 20-20 রুল বলতে আমরা বলি যে প্রত্যেক 20 মিনিটসে একটা 20 সেকেন্ডসে ব্রেক নিতে, আর কোনো জিনিস যেটা 20 ফিট দূরে আছে সেটার দিকে তাকিয়ে থাকতে। কিছু বেসিক মডিফিকেশন যেগুলো করতে হবে। আর যাদের চশমা আছে তাদেরকে পিরিয়ডিক চেকআপে রাখতে হবে, যাতে পাওয়ারটা খুব বেশি না বাড়ে। আর যাদের বাড়ছে তাদের জন্য যেগুলো বিভিন্ন রকমের ড্রপস আছে, গ্লাস আছে, সেগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা অনেকটাই মাইনাসের পাওয়ার বা মায়োপিয়াকে কন্ট্রোলে রাখতে পারবো। এবং বড়দের ক্ষেত্রে কি কি ধরনের প্রিকশনস নেওয়া উচিত বা
সে ব্যাপারে আপনি কি বলবেন ডক্টর মাইতি? আমার মনে হয় পিরিয়ডিক চেক আপের উপর আমাদের একটু এমফাসিস দেওয়া উচিত। মানে আমরা যে এই মাইনাস পাওয়ারটা থাকলে আমরা যদি কিছু অসুবিধা না থাকে তাহলে জেনারেলি লোকে ডাক্তারের কাছে আসে না, সেইটা কিন্তু করা উচিত নয়। একটা পিরিয়ডিক চেক আপে কিন্তু অনেক কিছু ধরা পড়ে। লেজারের সাহায্যে কি মাইনাস পাওয়ারটা কমানো সম্ভব? লেজারের সাহায্যে মাইনাস পাওয়ার কমানো যায়, যেটাকে ল্যাসিক বলা হয়, এবং অনেক অন্যান্য কোন কোন প্রসিডিউরও ক্ষেত্রে আছে। সেটা করানো সম্ভব? না, প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে পাওয়ারটাকে না স্টেবল হতে হবে। একটা বয়সের পরে যেরকম আমরা বলছি যে 21 বছরের পরে একটা পাওয়ারটা স্টেবল হয়ে যায়, তো সেই সময় আমাদের দেখতে হবে যে 6 মান্থস টু 1 ইয়ার যদি স্টেবল থাকে তাহলে কিন্তু লেসিক করা যেতে পারে। তবে হ্যাঁ, পাওয়ারের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, তার কর্নিয়ার থিকনেস আছে, মাইনাস পাওয়ারটা কত আছে, যেমন -10 -12 এর উপরে ল্যাসিক করাটা ডিফিকাল্ট, সেখানে অন্যান্য মেথডস আছে। তো কসমেটিক সার্জারি কিন্তু অনেক আছে যেখানে চশমা ছাড়াও এবং ভারী চশমা, মোটা পাওয়ারের চশমা, মোটা চশমার ক্ষেত্রে কোনো বিকল্প রয়েছে? কন্ট্যাক্ট লেন্স ইউজ করা যেতে পারে, যেটা খুবই, যাদের খুব মাইনাস পাওয়ার বেশি তাদের পক্ষে চশমাটা ইউজ করা ডিফিকাল্ট। তাদের কাছে শুধু দেখার দিক দিয়ে না, তাদের পেরিফেরাল ভিশনটাও এফেক্টেড হয়ে যায়, সেখানে কিন্তু কন্ট্যাক্ট লেন্স ইজ মাচ। তার কি কি ক্ষতি হতে পারে ডক্টর রয়, আপনি ব্যাপারে যদি কিছু বলেন, যে এবং শিশুদেরও কন্ট্যাক্ট লেন্স দেওয়া উচিত হবে কি? বাচ্চাদের কন্ট্যাক্ট লেন্স দেওয়া যেতে পারে, কিন্তু যেটা দেখতে হবে, যেমন কিছু কিছু ক্ষেত্রে আমাদের দিতেই হয়, যেখানে দেখা যায় যে একটা চোখের মধ্যে অনেক বেশি মাইনাসের পাওয়ার আছে আর একটা চোখে কিছুই নেই, সেক্ষেত্রে চশমা পরাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। বাচ্চারা জেনারেলি পড়তে চায় না, কারণ একদিকে কাঁচটা খুব মোটা থাকে। সেই ক্ষেত্রে কন্ট্যাক্ট লেন্স পরাটা খুব ভালো হয়। কিন্তু কন্ট্যাক্ট লেন্স পরলে পরে কিছু হাইজিন মেজার্স আছে, সেগুলো মেনটেন করতে হবে। সেটা মা বাবারা বাচ্চাদের সাথে থেকে করতে পারেন, বা বাচ্চা যদি একটু বড় হয়ে যায় সে নিজেও সেটা করতে পারে। কি করে সলিউশনের মধ্যে রাখবে, রাতেবেলা ঘুমানোর সময় সেটা খুলে রাখতে হবে, এইগুলো জিনিস আছে। প্লাস আজকাল অনেক ভালো কোয়ালিটির ডেইলি ইউজেবল ডিসপোজেবল কন্ট্যাক্ট লেন্সেস এসছে, যেগুলো পরেও কিন্তু অনেকটা রিলিফ পাওয়া যাবে। শেষ করার আগে কোনো টেক হোম মেসেজ ডক্টর মাইতি? আমার মনে হয় স্কুলের একটা না বড় ভূমিকা আছে এই মায়োপিক অ্যাওয়ারনেসে। স্কুলেই কিন্তু ফার্স্ট ডিটেক্ট হয় কোনো বাচ্চার যে ব্ল্যাক বোর্ড দেখতে পাচ্ছে না, সে কিন্তু ফার্স্ট ডিটেক্ট হলো মায়োপিয়া সেই জায়গায়। তো স্কুল যদি একটু এই রেগুলার এই সার্ভিসেসগুলো প্রোভাইড করে, তাহলে কিন্তু অনেক আগে আমরা এই মায়োপিয়াটা ডিটেক্ট করতে পারি। তার মানে এইখানে একটা অ্যাওয়ারনেসের কিছু কিছু স্কুলে ডেফিনেটলি আছে, বাট সব স্কুলে নেই। এই একটা পিরিয়ডিক চেক আপ, আই চেক আপ টা দরকার। শুধু মায়োপিয়া তো আমরা আজকে আলোচনার হচ্ছে মায়োপিয়া বলে আমরা বলছি, কিন্তু অনেক ধরনের জেনেটিক ডিজিজ আছে, অনেকে রাত্রিবেলা দেখতে পারে না। তো এই যে ডিজিজগুলো, যেটা বলা হয় রেটিনাইটিস পিগমেন্টোজা, এই ধরনের যে এলিমেন্টসগুলো, এগুলো যদি একটু আগে থেকে ধরা পড়ে, সেটা কিন্তু এই পিরিয়ডিক চেকআপ একটু অ্যাওয়ারনেস থাকলেই হবে। বেশ, এটা তাহলে বোঝাই গেল যে শেষ করার আগে এটাই বলবো যে মায়োপিয়া কিন্তু শুধু চশমার পাওয়ারের পরিবর্তন নয়, এটা আমাদের চোখের নীরব একটা পরিবর্তন। অতএব প্রত্যেক দিন আমাদের সচেতন হতে হবে। দূরদর্শনে আসার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করব দৃষ্টির কুয়াশা সরিয়ে আবার স্বচ্ছতার মধ্যে ফিরে যেতে। সচেতন থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। আগামীকাল যে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে সেটা হলো ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। ডাক্তারবাবুরা রয়েছেন ডক্টর কে.ডি. বিশ্বাস এবং ডক্টর সুকান্ত রায়। সঞ্চালনায় থাকবেন চৈতালি দত্ত। দেখতে ভুলবেন না। আবার বলবো, 2রা মার্চ সোমবার সন্ধে 6টায় এই প্রোগ্রামটি সম্প্রচারিত হবে লাইভ। অবশ্যই দেখবেন। দূরদর্শনে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ।